নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প সংঘাত। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প সংঘাত। বিন্দের মা তার খড়ের ঘরের সামনের সরু বারান্দাটুকু ঘেরা দিকে তাদের আশ্রয় দিয়েছিল। ঘরে ঢুকবার দরজা বারান্দার মাঝামাঝি। তার এদিকের অংশটা ঘেরা, ওদিকটা ফাঁকা। চালাটা বারান্দার উপরে নেমে এসেছে। কোমর বাঁকিয়ে নিচু হয়ে বারান্দায় উঠতে হয়। 3 হাত চওড়া ও হাত মাঝেক লম্বা হবে ঘেরা অংশটুকু বারান্দার। তার ভাড়া 2 টাকা। বাচ্চাটাকে ধরে তারা 3টি মোটে প্রাণী। তাদের নড়তে চড়তে কষ্ট হয়। বিন্দের মা তাদের আশ্রয় দিয়ে বলেছিল, এখন এমনি থাকো, কাজকর্ম জুটিয়ে নাও, তারপর 2 টাকা ভাড়া দিও। মাসে 2 টাকার বেশি চাইব না আমি। গাছতলা ছাড়া গতি ছিল না তখন তাদের। কত ভালো লেগেছিল বিন্দের মার কথাগুলি। দুবারিতে বিন্দের মা শৈলর কাজ জুটিয়ে দিয়েছে। কত ভালো মানুষ মনে হয়েছে তাকে। মাসকাবারি বেতন পেয়ে আজ এই আধার ঘুপচিটুকুর জন্যে 2 টাকা দিতে কিন্তু গাটা চড়চড় করে শৈলর। ছেলে কোলে দুবারিতে খেটে কত কষ্টে রোজগার করা কটা টাকা, জীবনে নিজে খেটে প্রথম রোজগার। মাখনের এখনো কাজ জোটেনি। এই সামান্য টাকা থেকে ঘর ভাড়া দিলে তারা খাবে কি? শৈল বলে, মানুষটা একটা কাম জুটাইয়া নিক, তারপর থেকে ভাড়া নিও। কয়টা টাকা পাইছি, ভাড়া দিলে থাকবো কি? বিন্দের মা গালে হাত দিয়ে বলে, কাজ না জুটিয়ে দিলে ও টাকাও পেতি, 2 টাকা ভাড়া দেবে, তার বায়না কত? চাষির মেয়ে শৈল ফোঁস করে ওঠে, বায়না কিসের? ভাড়া দিমু না কইছি, ওই টাকা মিটাইয়া দাও। মাইনে এনে মাখনের হাতে তুলে দিতে হয়েছে শৈলকে। সে স্বামী তারও মালিক, তার রোজগারেরও মালিক। টাকা হাতে নিয়ে গুনে দেখে চোখ পাকিয়ে মাখন বলেছিল, টাকা লুকাইছস? বড় দালানে 12 টাকা না? বাইর কর 3 টাকা। মরুন আমার, কবে কামে লাগছি খেয়াল আছে? তা বটে, ও বাড়িতে পুরো মাসের মাইনে শৈলর পাবার কথা নয়। মাখন 2 1 টাকার নোট জুড়ে দেয় বিন্দের মার দিকে। নোট 2 ফরফর করে উড়ে মাটিতে পড়ে। কুড়িয়ে নিয়ে চোখ পাকিয়ে তাদের দিকে তাকায় বিন্দের মা। পেট ভরে খেতে জোটে না, দয়া করে থাকতে দিয়েছি তেজ কত। তবু যদি মিনসের নিজের রোজগার হতো, বউয়ের ঝিগিরির টাকায় ঘরে বসে না খেত। চাল ঝাড়ার বাড়তি কাজ করে শৈল কিছু খুদ এনেছে। মাখন বলে, খুদ থুইয়া দে, 1 সের চাল আর কিছু মাছ নিয়ে আসি। কতকাল মাছ খাই না। আলাপাথারি খরচ কইর না, কাইল পরশু ওই ঘরের বেতন পাবি না, সারাটা মাস চালান লাগবো না? মাখন নির্বিচারে হেসে বলে, তুই ভাবছস কি আমি কাম করুম না? খাইটা খামু, ডর কিসের? শৈলর 1খানা শাড়ি 2 খণ্ড করে সে লুঙ্গির মতো পরে। কাঁধে ময়লা দুর্গন্ধ গামছা। শৈলর মোটে 1খানি কাপড় সম্বল। সারাদিন পরে, লোকের বাড়ি কাজ করে, রাঁধে বাড়ে, সবই করে। রাত্রে শোবার আগে গা ধুয়ে ছেঁড়া ন্যাকড়া গায়ে জড়িয়ে কাপড়খানা কেচে মেলে দেয়। মাটির একটা হাঁড়ি
আর ছোট একটি কড়াই ছাড়া বাসনপত্র কিছুই নেই, একটা উনান পর্যন্ত নেই। কাজ সেরে এসে বিন্দের মার রান্না শেষ হলে তার উনানে ভাত বা খুদ সিদ্ধ করে নিতে হয়। কিছু কয়লা ধার হয়েছে, আর কিছু হোক বা না হোক, চলনসই একটা ঘর, দুটো বাসন, নিজেদের একটা উনান, পেটের চিন্তায় সবার উপরে উঠে আসে। পূজার সময় দুবাড়ি থেকে সে দুখানা শাড়ি পাবে, সে পর্যন্ত নয়, এভাবেই চালিয়ে যাবে কোনো মতে। কিন্তু কি দুরন্ত, কি ভয়ানক এই পেটের খিদে! বিন্দের মা এত কটি ভাত আর ভাজা ব্যঞ্জন দিয়ে আর হাঁ করে শহরে নবাগতদের দুটি কাঁচা লঙ্কা দিয়ে এক কাঁড়ি ভাত কোঁত কোঁত করে গিলে ফেলার কসরত চেয়ে দেখে। রেশনের চাল আনে, দুদিনে 3 বার 4 বার করে খেয়ে শেষ করে দেয়। আটা কোনখান দিয়ে কিভাবে শেষ হয়ে যায় টের পায় না। তারপর চলে এবেলা আধপেটা, ওবেলা সিকি পেটা, সেবেলা উপোস, চাল ধার করার চেষ্টা এবং শৈলর বাড়তি কাজ করে আনা খুদটুকু দিয়ে কোনো রকমে দিন কাটানো। বিন্দের মা অন্যদের কাছে বলে, ছি ছি, রাম রাম, মা গো মা, এমন পেটুক, এমন বেহিসেবি, আর কি নোংরা বাবা, মধ্যমাগি। কেউ কি ঘাট করে কাপড় ছাড়বে? ছাড়বে কি, থাকলে তো ছাড়বে, সম্বল তো ওই পরনের ন্যাকড়াটুকু। হাড্ডিসার পেট মোটা 5 বছরের বাচ্চাটা এখনো মাই খাওয়ায়, ওকে ছাড়া একদণ্ডে জগৎ অন্ধকার হয়ে আসে শৈলর। তবু ওর জন্যই প্রাণ তার অতিষ্ঠ হয়ে উঠেছে। ওকে নিয়ে কাজে যেতে হয়, ঘর ধোয়া, বাসন মাজা, উনান নিকানো, সব কাজ করতে করতে সর্বদা ওকে সামলাতে হয়। খাওয়া দাওয়ার সময় দূরে দাঁড়িয়ে নজর দিলে, ঘরে গেলে বাড়ির মানুষ বিরক্ত হয়, গজগজ করে, কড়া সুরে বলে, ওকে রেখে আসতে পারো না? বড় নোংরা বাচ্চা তোমার ছেলে, গায়ে প্যাঁচড়া, কানে ঘা, ছেলেপিলের না ছোঁয়াচ লাগে। মাখনের কাজ নেই, কিন্তু বাচ্চাটাকে রাখতে সে রাজি নয়। বলে, তার পোলারে নিয়া থাকুম, কামের খোঁজে যামু না। বাড়ি ফিরে শৈল দেখে সে চিত হয়ে কাঁথায় শুয়ে আছে। শুনে বাড়ির বাইরেও সে যায়নি একবারও। ঝগড়া করলে মাখন মুখ খিচিয়ে বলে, হ বুঝছি সব, তোর মতলব খারাপ। কেন, পোলারে নিয়া কেউ কাম করে না? সুবিধা হয় না বুঝি পীড়িতকরণের? পীড়িতের একটা অশ্রাব্য বিশেষণের মুখে আগুন জেলে দিয়ে বাচ্চাটাকে দড়াম করে ফেলে শৈল মুখ খোলে। বিন্দের মা কান পেতে শোনে, অনেক কটু কথা শৈল বলে, কিন্তু মাখন যে বসে বসে তার রোজগার খাচ্ছে এ কথাটা একবার একটু ইঙ্গিতেও উল্লেখ করে না। মাখন বলে, যে জানে সে সব জানে, বিন্দের মাই তাকে বলে দিয়েছে খোকাকে তার সঙ্গে দিয়ে কাজে পাঠাতে, একলা তাকে কাজে যেতে বারণ করেছে। বিন্দের মা সামনে এসে বলে, ও কথা তোকে কখন বললাম রে মুখ পোড়া? ভালো চাইলে উনি মন্দ বোঝেন। আমি বললাম মায়ের ছেলে মায়ের সাথে থাকবে, কাজে যাক বা সে চুলোয় যাক। মরদ মানুষের কি ছেলে আগলে ঘরে বসে থাকলে চলে? কাজ খুঁজতে মন নেই, মোর নামে উল্টো গাইছেন। মাখন চোখ পাকিয়ে তাকিয়ে থাকে। বিন্দের মা খনখনিয়ে বলে, চোখ রাঙাচ্ছে? আরে আমার বেটা ছেলে বউয়ের রোজগারে বসে খায়, লজ্জাও নেই। শৈল যে খোঁচাটা কখনো দেয় না মাখনকে, সেই খোঁচা দিয়ে বিন্দের মা যেন স্বস্তি পায়। মাখন ফিরে আসে, চাল নিয়ে, তরকারি নিয়ে, শিশি ভরা তেল নিয়ে, 1.5 পো গলদা চিংড়ি নিয়ে। ক্ষণিকের জন্য লোভাতুর দৃষ্টিতে চেয়ে শৈল চাঙ্গা হয়ে ওঠে। তারপর বিমর্ষ বিরস মুখে মাই ছাড়িয়ে ছেলেটাকে ঠেলে সরিয়ে দেয়। কয় টাকার সওদা করছো?
তা দিয়া তোর কাম কি? বিন্দের মা একবার উঁকি দিতে এসে গালে হাত দিয়ে ফিরে যায়। তার রান্না শেষ হলে তোলা উনানটি বারান্দায় এনে দুটি কয়লা দিয়ে গোমড়া মুখে শৈল নিজের রান্না শুরু করে। এতটুকু উৎসাহ আছে মনে হয় না। আমি যদি আজ ভাত খাইছি তরে কি কইলাম? মাখন সজোরে নিজের উড়ুতে চাপড় মারে। শৈল মাছ ভাজতে ভাজতে মুখ ফিরিয়ে একগাল হেসে বলে, না খাইলা আমি একাই খাইয়া শেষ করুম। খোকা আর আমি কতকাল পরে আইজ মাছ খামু। সুতরাং রান্না হলে মাখন গোগ্রাসে এক থালা ভাত খায় ঝিঙা কুমড়ার তরকারি আর গলদা চিংড়ির ঝোল দিয়ে। মোড়ে বিন্দের মুদিখানা, পান, বিড়ি, সিগারেট বেচার মিশ্রিত দোকান থেকে 14 আনা সের দরে কেনা 1.5 সের চাল। চাল বেশ ভালো। শৈল অর্ধেক চালের ভাত রেঁধেছিল, তবু মাখন আর ছেলেকে খাইয়ে তার পেট মনের মতো ভরল না। শৈল একরকম চাইতে না চাইতে দুবাড়িতে ঠিকে ঝির কাজ পেয়ে গেছে। বাচ্চাটা না থাকলে এবং ইচ্ছে করলে আরও এক বাড়িতে কাজ সে জোটাতে পারে অল্প চেষ্টাতেই। অনেক ঝি 3 বাড়িতে ঠিকে কাজ করে। দেখা যায় মাখনের কাজ জোটানো অত সহজ নয়। কোন কাজ জুটিয়ে নেবে তাই তার ঠিক নেই। চাষা মানুষ, চাষ করা ছাড়া আর কোনো কাজ জানে না। চাষির মেয়ে চাষির বউ বলেই শৈল ঘরকন্যার কাজে পাকা। বাসন মাজা, মশলা বাটা, নিকানো, পোছানো, উনান সাজানো, কয়লা ভাঙার মতো দৈনন্দিন সাধারণ সাংসারিক কাজে তো বটেই। এমনকি ভদ্রঘরের অধিকাংশ মেয়ে বউ যে কাজ একেবারেই জানে না সেই কাজ, যেমন কুলো দিয়ে রেশনের চাল, গম, ধুলো, কাঁকড় আলাদা করা, সে কাজেও সে পটু। শৈল দুবাড়িতে নিয়মিত বাসন মাজা টাজার কাজ করে। 4-5 বাড়ির গিন্নিরা তাকে ডাকিয়ে তার সুবিধা আর অবসর অনুসারে তাকে দিয়ে কুলো চালিয়ে কয়লার গুঁড়ো, গোবর আর মাটি মেশানো গুল তৈরি করিয়ে চাল বা নগদ পয়সা মজুরি দেন। কেউ কেউ বলে, কাজটা করে দিয়ে এবেলা খাবি এখানে, অর্থাৎ একবেলা খাওয়াটাই মজুরি। বড্ড খিদে শৈলর। মাছ, ডাল, ভাজা, তরকারি আশা করে সে মহোৎসবে কাজ করে দেয়। বাবুরা ভালো মন্দ কত রকম খায় তার ঠিক ঠিকানা আছে কি? খেতে বসে সে টের পায়। বাবুদেরও খাওয়া দাওয়ার বড় দুর্দশা। যাই হোক, ভালো জিনিস না পাক, খানিকটা ডাল আর খানিকটা তরকারি দিয়ে সপুত্র পেট ভরানোর মতো ভাত তো সে পায়। খিদে কি অত বাছবিছার পছন্দ অপছন্দ জানে না মানে? নুন কাঁচা লঙ্কা দিয়ে পেট ভরা ভাত পেলে সে রাজি। ঝঞ্ঝাট বাধায় মাখন। তেড়ে বলে, এত দেরি কেন? কোন কাম কইরা আইলি তুই যে এত দেরি হইল? কি বা কথা কও? ঘরের মাইনসেরে খাওয়াইয়া তবে আমারে দিছে না? দুপুরে বিন্দের মা শৈলকে ডাকে, বলে, আয় হাড় হাওয়াতে বোকা মেয়ে, চুল বেঁধে দি। খেটে মরবি বলে চুলটাও বাঁধবি নে? কি কুক্ষণে যে তোকে দেখে মোর মায়া বসেছিল কে জানে। কামে যাবো না? যাবি যাবি, 7 তাড়াতাড়ি কাজে যেতে অত তড়বড়াস নে। দেরি টেরি করে যাবি মাঝে মধ্যে। আরে মাগি, মন দিয়ে টাইম মতো যত খাটবি তত পেয়ে বসবে যে, এটা বুঝিস নে? না খাটিয়ে কেউ তোকে একটা ভাত পয়সা দেবে? বাসি ভাত নর্দমায় ফেলে দেবে, তবু তোকে দেবে না। দিয়েছে কেউ? কেন দিব না? দয়া মায়া নাই মাইনসের? 3 তলা বাড়ির মাঝের তলার উনি ফর্সা মোটা সুন্দরী মাগিটা? উনি আমায় ডাইক্কা নিয়া আলাপ করেন। কোনো কাম করার না, গা হাত পা টিপা দে, ঘামাচি মারি, উঁচা পেটটা দে, দইলা মইলা দে। বিন্দের মা মুচকি মুচকি হাসে, বলে, না আলো ঝুরি,
ফর্সা মোটা সুন্দরী বউটা তোকে মোটেই খাটায় না। আধ ঘন্টা 1 ঘন্টা তোকে দিয়ে শুধু গা টেপায়, পা টেপায়, ঘামাচি মারিয়ে নেয়, একটু আদর চেয়ে নেয় তোর কাছে। তারপর আদর করে গল্প বলে হাতটি খুলে তোর গলায় পরিয়ে দেয়। দেয় তো? তা না দিক, শৈলর ছেলেকে 2-1টা লজেন্স চকোলেট তো দেয়, শৈলকে 2-4 আনা পয়সা তো দেয়, ভরসা তো দেয় যে রাত দিন খাওয়া পড়ার চাকরি নিয়ে থাকতে চাইলেই শৈলকে সে রাখবে। কিন্তু উপায় কি? মাখনের জন্য তো সেটা হবার নয়। মা গো মা, আর পারিনে তোর সাথে। শৈলর জট মাধা রুক্ষ চুল নিয়ে নাড়াচাড়া করতে করতে বিন্দের মা মেয়ে বউ রোগে দুর্ভিক্ষে মারা যাওয়ার খবর পেয়ে উতলা হওয়ার মতো ব্যাকুলভাবে বলে, গা থেকে তোরা এমন হাবাগোবা এসেছিস, মাইরি বিশ্বাস হয় না। মেয়ে লোক এমনই গবু ছাগলের মতো বোকা হয়। তোর রোজগারে খাচ্ছে মানুষটা, উঠতে বসতে তোকেই লাথি গুঁতো মারছে, তবু তুই আটা সেটার মতো লটকে ধরেছিস ওটার সাথে। শৈল মাথা সরিয়ে নেয়, বলে, জট ছাড়াইয়া কাম নাই, বড় লাগে, চুল বাঁধুম অনে সুদিন আইলে। আর এসেছে তোর সুদিন, যা বোকা তুই, সব হাতে তুলে দিস কেন? টাকা পয়সা কিছু লুকিয়ে রাখতে পারিস না? কই লুকামু, টের পাইলে মাইরা ফেলাইব। তুই করবি রোজগার, তোকেই মেরে ফেলবে। থাকিস কেন অমন লোকের সঙ্গে? রাম রাম, অমন কথা কইও না, তেমন মানুষ না আমি। মাখন বেশ খানিকটা বেহিসাবি, বেপরোয়া এবং রগচটা মানুষ, সেই সঙ্গে স্বার্থপর। এ সমস্তই সহ্য হতো শৈলর। যা হাতে পায় বেশি বেশি খেয়ে শেষ করে দিয়ে দুরবস্থার সীমা রাখে না বটে, কিন্তু ভালো মন্দ জিনিসও সে একা খায় না। বেশি বেশি খাদ্য শুধু নিজের পেটেই চালান দেয় না, তাদের সঙ্গেই যে ভালো খায়, কষ্টও ভোগ করে সমানভাবে। কিন্তু দিন দিন অসহ্য হয়ে উঠছে তার সন্দেহ করা রোগটা। যুক্তি তর্ক কিছুই সে বোঝে না। যদুর মা এক বাড়িতে খাটে কাজে গিয়ে তাড়াতাড়ি ফিরতে পারে, তবু তার কথা তুলে কুটিল মাকা চোখে চেয়ে প্রায় সে জানতে চায় কি এমন কাজ শৈল করে, তার কেন ফিরতে দেরি হয়। রেশন আনার পয়সা নেই। বিন্দের মার পরামর্শে মাখন নিজেই তাকে মাইনের 2 টাকা আগাম চেয়ে আনতে বলে। শৈল টাকা এনে দিলে সেই বলে, চাউন মাত্র টাকা দেয়, বাবুর লগে খুব খাতির না। কাজ খোঁজার নামে বেরিয়ে গিয়ে আচমকা মাখন ফিরে আসে। তাড়াতাড়ি ফিরে আইলাম কেন? অসুবিধা হয়েছে নাকি তোর? কেউ আসবো নাকি? একদিন একটু উৎসাহের সঙ্গে কাজের খোঁজে যায় তো 3 দিন ঘর ছেড়ে বেরোবার নাম করে না। শৈল জানতে পারে সে কাজে গেলে মাখন বেরোয়, এদিক ওদিক ঘোরাফেরা করে, কাজ সেরে তার ঘরে ফেরার সময় ফিরে আসে। শৈল অনুযোগ দিলে কাজের খোঁজে না গিয়ে ঘরে বসে থাকার জন্য ঝগড়া করলে মাখন রেগে আগুন হয়ে ওঠে। কেন তাকে ঘর থেকে তাড়াবার এত আগ্রহ কেন? কাজে গিয়ে কার সাথে কি বজ্জাতি করে কে জানে, তাকে তাড়িয়ে ঘরেও বজ্জাতির স্বাদ। তুই আরো টাকা পাস, কোথায় লুকাইয়া রাখছস ক আমারে? প্রচণ্ড ঝগড়া বেঁধে যায়। মাখন ধাক্কা দিয়ে শৈলকে ফেলে দেয়। শৈল বসে বসে চোখে আঁচল দিয়ে কাঁদে। বিন্দের মা কুটিল হিসেবে চোখে তাদের কলহ লক্ষ্য করে যায়। বউ আর বাচ্চা দুজনের কান্না অসহ্য ঠেকায় বাচ্চাটার গালে একটা চড় বসিয়ে মাখন বেরিয়ে যায় ঘর থেকে। বিন্দের মা এসে কাছে বসে গভীর সহানুভূতির সঙ্গে বলে, কি পাষণ্ড বজ্জাত মানুষ মাগো, এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিলে, এইটুকু বাচ্চার গালে অত জোরে চড় বসালে। তোকেও বলি বাছা, কেন এত সহ্য করিস? যত সইবি তত বেড়ে যাবে। আমি হলে বাপু লাথি মেরে খেদিয়ে দিতাম। নিজে তুই রোজগার করিস, তোর ভাবনা কি?
শৈল চোখ মুছতে মুছতে বলে, আমি যামু গিয়া। বিন্দের মা খুশি হয়ে বলে, তাই যা, আমি তোকে ঘর ঠিক করে দেব। শৈল কাজে যাবার আগেই মাখন ফিরে আসে। কিভাবে কোথা থেকে বিড়ি জোগাড় করে এনেছে সেই জানে। গোমরা মুখে বসে জ্বলন্ত বিড়িটা টেনে শেষ করেই আরেকটা বিড়ি ধরায়। শৈল কাজে গেলে বিন্দের মা মাখনের কাছে গভীর আফসোস জানিয়ে বলে, এ হলো কলিকাল, কি করবে বলো তুমি? এদিকে তোমার কাজ নেই, ওদিকে ছুরি পেয়েছে পয়সা কামানোর সোয়াদ। শুধু বাসন মাজার পয়সায় কি মন উঠবে ওর? তোমার সাধ্যি আছে ওকে ঠেকিয়ে রাখবে? আজ বাদে কাল দেখবে কার সঙ্গে ভেগেছে। খুন কইরা ফেলুম। বিন্দের মা মুখ মেকিয়ে ভেঙচি দিয়ে বলে, খুন কইরা ফেলুম? আরে আমার মরদ রে, অতই সস্তা যদি হতো খুন করা, গন্ডা গন্ডা মাগি খুন হয়ে যেত। বোকা হাবা কোথাকার। এটা বুঝি তোর সেই পাড়াগাঁ পেয়েছিস যে খুশি হলেই খুন করবি? এ হলো বাবা খাস কলকাতা শহর। কোথায় তলিয়ে যাবে মানুষের ভিড়ে এ জীবনে আর খোঁজ পাবি ভেবেছিস? গুম খেয়ে রক্তবর্ণ চোখ মেলে মাখন বসে থাকে। নিজের অসহায় নিরুপায় অবস্থাটা সে মর্মে মর্মে অনুভব করেছে। টের পেতে বিন্দের মার বাকি থাকে না। সে গুজগাজ ফিসফাস করে মাখনকে বোঝাতে থাকে সংসারের হাল চাল নিয়ম নীতি। তার মতে খুব সোজা নীতি। মাখনের মতো অবস্থায় যে পড়েছে তার কাছে অতি সুবোধ্য। পয়সা রোজগার করতে বেরিয়েছে যে মেয়ে ছেলে, বাসন মাজা ছাড়াও অন্য উপায়ে বাড়তি রোজগার সে করবেই করবে। শ্রী ভগবানের সাধ্য নেই তাকে ঠেকিয়ে রাখে। এভাবে চললে দুদিন বাদে শৈল তাকে ছেড়ে যাবেই, তার অন্যথা নেই। তার চেয়ে শৈলও হাতে থাকে, তার বাড়তি রোজগারও হয়, সেটা ভোগও করতে পারে মাখন। এ অবস্থা কি ভালো নয় সব দিক দিয়ে? মাখন চুপচাপ শুনে যায়, কিচ্ছু বলে না। তার মুখ আর চোখের চাউনি দেখে বিন্দের মাই হঠাৎ এক সময় থেমে যায়। কে জানে কিরকম মতিগতি এসব গোয়ার রাগী মানুষের। বাঘ সামলাতে না পেরে হাতের কাছে পেয়ে তাকেই হয়তো মেরে বসবে। শৈল রেহাই পাবার উপায় খোঁজে। যেমন তেমন উপায় নয়, সদুপায়, যাতে মাথা বিগড়ানো মানুষটার হাত থেকে সে রেহাই পাবে, অথচ সন্দেহের জ্বালায় জ্বললেও মানুষটার মধ্যে সেটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠবার কারণ ঘটবে না। কোনো ভদ্র পরিবারে খাওয়া পড়া দিনরাত্রির কাজ পেলেই সবচেয়ে ভালো হয়। শৈল এরকম কাজ খোঁজে, কিন্তু কোলে তার ছেলে, কেউ ওভাবে রাখতে চায় না তাকে। তিনতলা বাড়ির ফর্সা মোটা গিন্নি বলে, ছেলে না থাকলে আমি তো তোকে রাখতাম। ছেলের ঝঞ্ঝাট কে পোয়াবে বাবা? আমারে রাখেন, পোলারে দিদিমার কাছে থুইয়া আসুন। বেশ, পয়লা থেকে কাজে লাগিস। বাচ্চাটাকে ছেড়ে থাকতে মরে যাবে শৈল, কিন্তু উপায় কি? মাখনের মাথা খারাপ হয়ে গেছে, এর সঙ্গে আর বাস করা যায় না। শৈলর মা প্রথমে এদিকেই ঝির কাজ আরম্ভ করেছিল। কলে কাজ পেয়ে উঠে গেছে। কলের কাজে উপায় বেশি। তার কাছে ছেলেকে রেখে এলে মাঝে মধ্যে শুধু গিয়ে দেখে আসা চলবে, কিন্তু উপায় কি? মাস কাবারের আর মাত্র কটা দিন বাকি। সেদিন ঠিকে কাজ সেরে ঘরে ফিরে দেখে তাদের কাঁথা কানি হাঁড়ি কড়াই ওপাশের চালার ছোট একটি ঘরে সরানো হয়ে গেছে। এই নিচু চালার খুদে খুদে ঘরগুলিও বিন্দের মা ভাড়া দেয়। এই ছোট ঘরখানাই খালি ছিল। বিন্দের মা একগাল হেসে বলে, তোর কপাল ফিরেছিল, আমার ছেলে তোর মিনসেকে একটা কাজ জুটিয়ে দিয়েছে। মাখন ঘরে ছিল না। সকালবেলা বিন্দের সঙ্গে কারখানার কাজে ভর্তি হতে গেছে। শৈলর মুখে হাসি ফোটে না। কাজ পেয়েছে, নিজে খেটে রোজগার করবে, কিন্তু মতিগতি কি বদলাবে মানুষটার? মেজাজ নরম হবে? সারাদিন বাইরে থাকবে মাখন। সন্দেহের বিষে আরো সে জর্জরিত হবে। এ পোড়া শহরে এসে কপাল তার পুড়েছে চিরদিনের জন্য। বিন্দের মা বলে, সুদিন এসেছে, আয় তেল দিয়ে চুল বেঁধে দি। চুল মাইধা কাম নাই,
ঘরের ভাড়া নিবা কত? যা দিবি তাই নেব, তোরা কি আমার পর? কি করে হঠাৎ তারা এত বেশি আপন হয়ে গেল বিন্দের মার শৈল বুঝতে পারে না। বুঝেই বা কি হবে? আর মোটে কটা দিন সে এখানে থাকবে। বিকালে শ্রান্ত মাখন ফিরে আসে, লঙ্কা দিয়ে জল দেওয়া ভাত খায়, কথাবার্তা বিশেষ বলে না। শৈলও চুপ করে থাকে। খানিক পরে মাখন ব্যঙ্গের সুরে জিজ্ঞাসা করে, মহারানী কিছু জিগান না যে? কি জিগামু? মাখন গুম খেয়ে থাকে। বিন্দের মা মাখনকে আড়ালে ডেকে বলে, আমি তো বাপু পারলাম না, তুমি বলে দাও চুলে একটু তেল দিক, সাবান টাবান মেখে একটু সাফ সুতরো হোক। বলবো। পরদিন খুব সকালে কাজে বেরোবার আগেই বিন্দের দোকান থেকে তেল আর সাবান এনে দিয়ে মাখন চোখ পাকিয়ে বলে, চুলে তেল দিবি, সাবান মাইখা চান করবি, ভূত সাইজা থাকলে ভালো হইব না কইলাম। শৈল চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ব্যাপারটা কি? কটা টাকা কও তো শুনি। ব্যাপার আবার কি? ব্যাপার কিচ্ছু না। কাজে লেগেই অদ্ভুতভাবে বদলে গিয়েছে মাখন। মেজাজ বদলায়নি, বরং আরো রুক্ষ হয়েছে। কথায় কথায় চটে উঠে গাল দেয়, মারতে আসে। যতক্ষণ ঘরে থাকে গুম খেয়ে থাকে। মাঝে মাঝে তীব্র বিদ্বেষের দৃষ্টিতে শৈলর দিকে তাকায়, কিন্তু সন্দেহ করে না, একেবারেই না। ছুটির দিন এক বাড়িতে গুল দিয়ে ফিরতে অনেক বেলা হলো। মাখন একবার জিজ্ঞাসাও করলো না তার দেরি কেন। এক অজানা আতঙ্কে শৈলর বুক কেঁপে ওঠে। এ ঘরে উঠে আসার দিন চারেক পরে একদিন সন্ধ্যার পর বিন্দের মা মাখনকে ডেকে বলে, এই কাপড়খানা পরিয়ে পাঠিয়ে দাও, দিনের বেলা দেখে গেছে, পছন্দ হয়েছে, এই নাও তোমার ভাগের টাকা। মাখন এক মুহূর্ত চুপ করে থেকে বলে, আজ যাইব না, হাঙ্গামা করব। আর কিছু না থাক, মাগির তেজ আছে 16 আনা, আর কয়দিন থাক বুঝাইয়া রাজি করামু। বিন্দের মা বলে, মরণ, এরার বোঝানোর কি আছে, গোলমাল করে দুঘা লাগিয়ে দিবি। তুমি বুঝবা না, বড় তেজ মাগির। মাসের শেষ তারিখ। পরদিন শৈল নতুন কাজে লাগবে। ভোরে উঠেই ছেলেকে মার কাছে রেখে আসতে যাবে। ফর্সা মোটা গিন্নিকে বলা আছে, প্রথম দিনটা কাজে লাগতে দেরি হবে। রাত্রে শৈল ভাবে আজ মাখনকে জানাবে না, একেবারে সকালে জানিয়ে বিদায় নেবে। এখন জানালে যদি হাঙ্গামা করে। মাখন জিজ্ঞাসা করে, এপাশ ওপাশ করছো যে, ঘুম আসে না? না। মাখন খানিক চুপ করে থাকে, তারপর শৈলকে কাছে টেনে বলে, শোন, কাইল আমরা অন্য ঘরে উঠা যামু। কেন? এখানে থাকুম না? বিন্দের মা বড় পাজি বজ্জাত মানুষ। যতই তার পক্ষ টানুক আর তাকে সুখী করার জন্য ব্যস্ত হয়ে নানা পরামর্শ দিক, শৈলর কি আর জানতে বাকি ছিল যে বিন্দের মা পাজি বজ্জাত মানুষ? তার সঙ্গে হঠাৎ মাখনের খাতির জমতে দেখে আর তাকে তেল সাবান মাখিয়ে ভালো কাপড় পরাবার ঝোঁক চাপতে দেখে এটাও শৈল আঁচ করেছিল যে তাকে ফাঁসাবার একটা চক্রান্ত চলছে তলে তলে। কিন্তু মাখনের দিকটা সে বুঝে উঠতে পারছিল না কোনো মতেই। বিন্দের মার খারাপ মতলব থাক, মাখন নিশ্চয়ই জেনে বুঝে তার মতলবে সায় দেয়নি। বিন্দের মা নিশ্চয়ই তাকে ভুলিয়ে ফাঁদে ফেলেছে, নইলে তাকে মিথ্যা সন্দেহ করেই যে মানুষটার এত জ্বালা, সে কখনো জেনে শুনে বিন্দের মার বজ্জাতিতে সায় দিতে পারে? মাখনের কথা শুনে ভয় ভাবনার একটা পাহাড় যেন নেমে যায়। হালকা হয়ে যায় শৈলর দেহ মন। সেভাবে মাখন তবে ধরে ফেলেছে বিন্দের মার আসল মতলব। আর যখন ভাবে ভাগ্যে শৈল টের পায়নি, মরিয়া হয়ে বিন্দের মার পরামর্শে কি কাজ করতে যাচ্ছিল, ভাগ্যে বিগড়ানো মাথাটা তার ঠিক হতে আরম্ভ করেছিল একটা কাজ পেয়েই, 10 জনের সঙ্গে খাটতে শুরু করে, শৈল বলে, কাল থেকে আমি খাওয়া পড়ার কামে লাগুম, রাত দিন থাকুম। কেন? সন্দেহ করবা, মারবা? তোমার লগে থাকুম না। মাখন খানিক ভেবে চিনতে বলে, হ, ঠিক কইছস, আমার মাথাটা বিগড়াইয়া গেছিল। কেন অমন হইল কিছুই বুঝলাম না।
আর সন্দেহ করুম না। করবা না? না, তোর গা ছুঁইয়া কইলাম। সুতরাং শৈলর আর ভরসা মোটাগিন্নির বাড়ি কাজ নেওয়া হয় না। অন্য পাড়ায় একটা ঘর নিয়ে তারা দুবাড়িতে ঠিকে কাজ করে। সকালে রান্না হয় না, রাত্রে জল ঢালা ভাত খেয়ে মাখন কলে খাটতে যায়। মাখনের বিগড়ানো মাথাটা কিসে সারল সে নিজেও বোঝে না, শৈলও বোঝে না। রাজি হয়ে গিয়েও মাখনের মাথাটা কেন বিগড়ে গেল এটা বোঝে না বিন্দে আর বিন্দের মা। না বুঝলেও নেমোখারাম বজ্জাতটাকে কাজ জুটিয়ে দেওয়ার জন্য মায়ে পোয়ে আফসোস করে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।